আসসালামু আলাইকুম। অর্থনৈতিক রসায়নের আজকে আমরা কাজ নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি। আচ্ছা, কাজ থেকে প্রথমে তোমরা দুইটা জিনিস মাথায় রাখবা। প্রথমে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে, ধরো জাস্ট এটা একটা ট্রিক বলতে পারো, ডিরেক্ট মুখস্থ করলেই বেটার। তারপর আমি যদি বলি, ধরো কাজ চোখে পড়ে কানা হয়ে গেছে শালিকা, ঠিক আছে? এইটুকু কথা দিয়ে আমরা এখন অনেক কিছু পড়বো। তাহলে কাজ পড়ে কানা হয়েছে কে? তোমার শালিকা। ব্যাপারটা হচ্ছে এই কা মানে হচ্ছে সিএ, না মানে হচ্ছে না, আর শালিকা মানে সিলিকা। এই সিলিকাকে আমরা তো বলি বালি, তাই না? সিলিকাকে আমরা কি বলি? বালি। তো কাজ পড়ে যেহেতু শালিকাই কানা হয়েছে, তো শালিকারই 100% ক্ষতি হয়েছে। তার মানে কাছে 100% এই শালিকা বা সিলিকা আছে, আর এটা আছে 15%, এটা আছে 35%। এখন এই যে কানা, ক্যালসিয়াম এবং না সোডিয়ামের কার্বনেট আছে। সোডিয়ামের কি আছে? ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এই যে তিনটা জিনিস, এই শালিকা হচ্ছে ছয়টা শালিকা কানা হয়ে গেছে। তাহলে কাজ পড়ে কানা হয়েছে কয়টা শালিকা? 6টা। এই যে তিনটা জিনিসকে আমরা বলবো কাচের প্রধান উপাদান। এই তিনটা জিনিসকে আমরা বলবো কাচের প্রধান উপাদান। ঠিক আছে? এখন এই যে ক্যালসিয়াম কার্বনেটের পরিবর্তে চুন, ক্যালসিয়াম অক্সাইড, এটা তো চুনা পাথর। আর এটা কি? এটা তো হচ্ছে চুনা পাথর, আর এটা কি? চুন। এই দুটো ইউজ হয়। এটাকে আমরা সোডা অ্যাশ বলি, আর এটা তো সিলিকা বা বালি। এগুলো হচ্ছে প্রধান উপাদান। এখন তোমরা জানো রঙিন কাঁচ আছে। সো রঙিন কাঁচের জন্য অবস্থান্তর ধাতু অ্যাড করতে হবে, শক্ত কাঁচের জন্য পটাশ অ্যাড করতে হবে। তো যখন ওগুলো অ্যাড করব তখন ওগুলো হবে গৌণ উপাদান। তো আমরা প্রধান উপাদান এই তিনটা কিন্তু মনে রাখবো। এখন এই তিনটাকে একসাথে করে মিশ্রিত করে কাজ বানাতে গেলে প্রথমে কিন্তু কি করতে হবে? এদেরকে গলাইতে হবে। তো এই যে সিলিকা, এর গলন তাপমাত্রা অনেক বেশি, প্রায় 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। এত তাপমাত্রায় গলাইতে গেলে যে খরচ হবে তার চেয়ে কাচের দাম কিন্তু কি কম পাবো। এই জন্য একটা কাজ করা হয়। কি কাজ করা হয় জানো? কিউলেট যোগ করা হয়। কিউলেট কি জিনিস? কিউলেট আর কিছুই না, 8 থেকে 10% ভাঙ্গা কাঁচ। এই যে 8 থেকে 10% ভাঙ্গা কাঁচ, এইটা যখন আমরা এদের সাথে মিশায় দিব তখন এই যে গলন তাপমাত্রাটা না কমে যাবে। সো গলন তাপমাত্রা ছিল যেখানে 1700, গলন তাপমাত্রা কিন্তু এখন হয়ে যাবে 1450 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অর্থাৎ আমরা যদি কিউলেট যোগ করি তাহলে 1450 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু এরা একদম গলে তরল হয়ে যাবে। তো আশা করি কিউলেট ব্যাপারটা বুঝছো। মনে করো তোমার অপূর্ব দাদার অনেক রাগ, সহজে গলতেছে না, তোমার উপর রাগ করছে। তো এখন তুমি কি করলা? দাদার বউ অর্থাৎ তোমার দিদিকে ফোন দিলা যে দিদি আমি আসতেছি দাদার মন গলাইতে, তার আগে আপনি একটু আমার সম্পর্কে ভালো কথা বইলা দেন। এই যে দিদি দাদারে বললো যে না ছেলেটা তো খুব ভালো, তুমি কেন মন খারাপ করে আছো? এই যে দাদা কিন্তু আগে থেকে একটু গইলা গেল। এবার তুমি একটু পুশ দিলেই দাদা পুরোটাই গলে যাবে। তাহলে এখানে দিদি হচ্ছে কিউলেট। দিদি হচ্ছে কি বলো? কিউলেট। সো এই কিউলেট পরীক্ষায় আসে যে কিউলেটের কাজটা কি। তাহলে কিউলেট কি করলো? কিউলেট কিন্তু গলন তাপমাত্রা কমিয়ে দিল এখানে। তাহলে কি সুবিধা? অল্প তাপমাত্রায় আমরা কাজ বানাতে পারবো, মানে এই জিনিসটাকে গলাইতে পারবো, ফলে উৎপাদন ক্ষমতা আমাদের বাড়বে, অপচয়ও কম হবে। অপচয় কেন কম হবে বললো? কারণ কিউলেটে কি আছে? 8 থেকে 10% ভাঙ্গা কাজ। তার মানে ভাঙ্গা কাজগুলো এটা তো অপচয় হয়ে যাইতো, সেটাকেও কিন্তু আমরা ইউজ করলাম। এখন দেখো যেটা তৈরি হবে সেখানেও কি থাকবে? তাহলে এই যে সোডিয়াম থাকবে, ক্যালসিয়াম থাকবে, সিলিকা থাকবে 6 অণু। বাট মাথায় রাখবা যখন কাঁচ তৈরি হবে তখন এগুলো অক্সাইড রূপে থাকবে। বলো কি রূপে থাকবে? অক্সাইড। তাহলে এটা হচ্ছে কাচের সংযুক্তি। যদি বলে কাচের সংযুক্তি তাহলে সেখানে কিন্তু এই কানা শালিকার কি থাকবে? অক্সাইড। আর যদি যখন বলবে প্রধান উপাদান তখন কিন্তু এরা কার্বনেট ফর্মে থাকবে, বাট এখানে ক্যালসিয়াম অক্সাইডও থাকতে পারে। এই কনসেপ্টটুকু তোমার কিন্তু মাথায় রাখাই লাগবে। তাহলে চলো আমরা যদি একটু দেখি, এই যে আমরা এইটুকু পড়লাম যে রাসায়নিক গঠন, তাহলে কাচকে বলা হয় সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট মিশ্রণ। প্রশ্ন হচ্ছে আমরা এখানে 6টা শালিকা দেখলাম, শালিকা মানে সিলিকা দেখলাম, এখানে ডিসিলিকেট বলছে কেন? আসলে যখন ডি মানে কি? দুই মানে কি? এখানে দুইটা ধাতু অ্যাড হয়েছে, একটা সোডিয়াম একটা ক্যালসিয়াম। অর্থাৎ যখন এদেরকে মিশানো হবে তখন সোডিয়াম সিলিকেট আর ক্যালসিয়াম সিলিকেট ফর্মে ওরা কিন্তু মিশ্রিত অবস্থায় থাকবে। এই জন্য নাম হয়েছে ডিসিলিকেট। এটা কিন্তু ভুল করো না। এবং আশা করি এই যে প্রধান উপাদানগুলো আমাদের হয়ে গেছে, সংযুক্তির বেলায় অক্সাইড থাকবে, আর এই সেই বিক্রিয়াটা কিন্তু আমাদের পড়া
হয়ে গেল। এখন আসো কাজকে উৎপাদন করব আমরা 4টা ধাপে। এর মধ্যে প্রথমটা আমরা পড়ে ফেলছি যে চুল্লিতে ওইগুলো নিয়ে আমরা এটাকে গলাবো। এই গলনের জন্য কিউলেট যোগ করা হয়। এই কিউলেট যোগ করলে গলন তাপমাত্রা হ্রাস পায়। তাহলে যেহেতু গলন তাপমাত্রা হ্রাস করে কিউলেট, তাহলে এটাকে আমরা বলবো বিগালক, যার ইংলিশ হচ্ছে ফ্লাক্স। সাথে জেনে রাখো ফেলস্পার এটাও কিন্তু বিগালক হিসেবে কাজ করে, ফেলস্পার। এর ফলে উৎপাদন বাড়ে, অপচয় রোধ হয়। তো যেহেতু কাঁচ গলল, কাঁচকে কেন গলাইতে হবে? কারণ আমরা কি করি, কাঁচ দিয়ে কাচের বিভিন্ন ধরনের কি উপাদান বানাই, মানে বিভিন্ন ধরনের সামগ্রী বানাই। তার এই যে গলিত অবস্থায় আমরা এখন বিভিন্ন শেপ কিন্তু তাকে দিতে পারবো। তো এখন বিভিন্ন শেপ দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, কাঁচকে দ্রুত শীতল করতে হবে। এই কথাটা একটু ভালো করে বোঝো। সবাই কিন্তু বলবে ধীরে শীতল করতে হবে, আমিও বলবো, বাট তার আগে যেটা অনেকেই নাও বলতে পারে সেটা হচ্ছে কাঁচকে একটু দ্রুত আগে শীতল করতে হয়, করে একটা তাপমাত্রা পর্যন্ত নিয়ে আসতে হয়। বুঝছো? এইটা মানে কি, এটা বইয়েও ওভাবে এক্সপ্লেন করা নাই, আমি একটু হালকা এক্সপ্লেন করি। ধরো পানিকে যদি তুমি ধীরে ধীরে শীতল করো, তাহলে ধীরে ধীরে শীতল হতে 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 একটা তাপমাত্রায় হঠাৎ করে সে কিন্তু বরফ হয়ে যাবে, তাই না? 0 ডিগ্রি তাপমাত্রা কি বরফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই যে ধীরে ধীরে শীতল করতে 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 হঠাৎ একটা তাপমাত্রা এসে কী হয়ে গেল, কঠিন হয়ে গেল। এই ধীরে শীতল করার সময় এই অণুগুলো কিন্তু একটা সারিবদ্ধভাবে বিন্যস্ত হয়ে ক্রিস্টাল বা একটা স্ফটিক আকৃতি গঠন করার সময় পেল। কিন্তু কাঁচ কিন্তু অনিয়তাকার, অর্থাৎ নন ক্রিস্টালাইন। কাঁচ কিন্তু ক্রিস্টাল না, কাঁচ স্বচ্ছ, এটা নন ক্রিস্টালাইন। কাঁচ কিন্তু স্ফটিক গঠন করে না। তাহলে আমাকে কি করা লাগবে, কাঁচকেও যদি আমি এখন ধীরে ধীরে শীতল করি, তাহলে এর ভেতরের অণুগুলোও তো সারিবদ্ধভাবে বিন্যস্ত হয়ে সে কিন্তু একটা মানে স্ফটিক তৈরি করে ফেলবে। কিন্তু তা তো হওয়া যাবে না। এই জন্য কী করব, আমরা প্রথমে কাঁচকে এই যে গলনের পর দ্রুত শীতল করে একটা তাপমাত্রা পর্যন্ত নিয়ে আসব। এই দ্রুত শীতল করলে হবে কি, এর অণুগুলো সারিভাবে বিন্যস্ত হওয়ার টাইমই পাবে না। সো এরা এলোমেলোভাবে থাকা অবস্থায় কিন্তু একদম ফ্রিজ বা শক্ত হয়ে যাবে। এই জন্য কাঁচ কিন্তু কঠিন, বাট তার ভেতরের অণুগুলো এলোমেলো থাকায় এটা কিন্তু আর স্ফটিক গঠন করছে না। এটা কিন্তু আসলে তরল ফর্মেই আছে, প্রবাহ ফর্মেই আছে। কিন্তু এর প্রবাহ ধর্মটা অনেক কমে গেছে, কারণ এই যে ফ্রিজ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, প্রবাহ ধর্মটা অনেক ধীরে। তার মানে কি, প্রবাহিত হতে পারছে না, বাধা পাচ্ছে। তার মানে এটা উচ্চ সান্দ্রতা সম্পন্ন। এই যে কাঁচকে আমরা প্রথমে দ্রুত শীতল করছি, এটাকেই বলা হয় অত্যধিক শীতলীকৃত। এবং তারপর কি করছি, মানে এর ফলে কি হয়েছে, সান্দ্রতা বাড়ছে। তাহলে উচ্চ সান্দ্রতা সম্পন্ন অত্যাধিক শীতলীকৃত তরল। তাহলে কাঁচকে কিন্তু আমরা কঠিন না বলে কি বলবো ভাইয়া, তরল, কারণ তার ভেতরে এই প্রবাহী ধর্মটা আছে। এখন এই যে আমরা খুব দ্রুত শীতল করলাম, এর ফলে একটা ঝামেলা হয় যে বাইরের এই বাতাসের সংস্পর্শে কাঁচের বাইরের লেয়ারটা কিন্তু শক্ত হয়ে থাকলো, বাট ভেতরটা কিন্তু এখনও গরম রয়ে গেছে। এই ভেতরটা গরম থাকার কারণে ইন্টারনাল একটা স্ট্রেস বা অভ্যন্তরীণ একটা চাপ তৈরি হয়। এই চাপটা থাকলে অসুবিধা কি জানো, এই চাপটা থাকলে কাঁচ কিন্তু সহজেই ভেঙে যাবে, একটু টোকা মারলেই ভেঙে যাবে, বা নিজেও ফেটে যেতে পারে। তাই ভেতরের জিনিসটাকে এবার আবার কি করতে হবে, সাইজে আনতে হবে। ব্যাপারটা আবার যদি অপূর্ব দাদার কথা বলি, অপূর্ব দাদা এখন 1450 ডিগ্রি তাপমাত্রায় হট আছে। তুমি দাদাকে কুল করার জন্য বরফযুক্ত পানি ঢাইলা দিলা, তো এতে করে কি হবে, দাদার বাইরের লেয়ারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তুমি বুঝতে পারছো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরে কিন্তু দাদা এখনও গরম আছে। তো এই ভেতরের গরমটাকে ঠান্ডা করার জন্য কিন্তু দ্রুত কাজ হবে না। দিদি গিয়ে আবার দাদাকে বোঝাবে, ওগো শুনছো, এত রাগ করো না, ছেলেগুলো আসলে ভালো, অতটা খারাপও না। এই যে দিদি ধীরে ধীরে দাদাকে যখন শীতল করবে, সেই শীতল হওয়ার পর এই শীতল করাটাই হচ্ছে অ্যানিলিং। তাহলে দিদির 2টা নাম, একটা হচ্ছে কিউলেট এবং আরেকটা হচ্ছে কি, অ্যানিলিং। তাহলে অ্যানিলিং মানে হচ্ছে ধীর গতিতে শীতল করা, কিন্তু সেটা কি হবে, তার আগে প্রথমে দ্রুত শীতল হবে, তারপরে সেটাকে আবার আমরা একটু গলায় অ্যানিলিং করব। সো পরীক্ষায় খুবই আসে যে অ্যানিলিং কোন শিল্পে ইউজ হয়, উত্তর হবে কাঁচ শিল্পে। কিউলেট এটা কোন শিল্পে ব্যবহার হয়, উত্তর হচ্ছে কাঁচ শিল্পে। অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা ফিনিশিং দিব। এখন আসো গৌণ উপাদান, তাহলে এগুলো আর বাদ বাকিগুলো এটা না পড়লেও চলবে। আমরা যদি পরেরটাতে আসি, তাহলে রঙিন কাঁচ তৈরিতে ব্যবহৃত হয় কোনগুলো, এক কথায় অবস্থান্তর ধাতু। তোমরা নিশ্চয়ই অবস্থান্তর ধাতু চেনো, এই যে কপার, আয়রন, ক্রোমিয়াম, নিকেল। দেখো এখানে কোবাল্ট নাই, কিন্তু নিচে তো লেখাই আছে, আমরা তো জানি কোবাল্টের রং নীল।
তাহলে কোবাল্ট এগুলো সবই কিন্তু রঙিন কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়। এখন ফেরাস আর ফেরিক, সো মনে রাখবা ফেরাস বানানে কি আছে বাবু, শেষে স আছে, তাহলে ফেরাস হচ্ছে সবুজ আর ফেরিকটা হচ্ছে হলুদ, সবুজ আর একটা কি হলুদ। এখন মন এ ম্যাঙ্গানিজ মন, সো মনে রাখবা মনে আমাদের কোনো রং নাই, সামনে পরীক্ষা, হ্যাঁ সামনে পরীক্ষা, মনের মধ্যে কোনো রং নাই। আর বুদবুদ তৈরি করতে কি দরকার, গ্যাস, গ্যাস। এখন অস্বচ্ছ কাজ বানাতে মনে রাখবা আন্টি আসেন, হ্যাঁ অস্বচ্ছ কাজ বানাতে কে আসেন, আন্টি আসেন। বলো আবার বলো, অস্বচ্ছ কাজ বানাতে কে আসেন, আন্টি আসেন। এই যে আন্টি আসেন এদের অক্সাইড আর সালফাইড, এরা অস্বচ্ছ কাজ তৈরি করে। আর এই যে বুদবুদ সৃষ্টি হলো, সেই বুদবুদটা দূর করতে নানি এলো, বুদবুদটা দূর করতে এই যে নাম, এটা হচ্ছে নি মানে কি বলতো, নিশাদল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশ্চয়ই জানো, এলো। তাহলে নানি এলো বুদবুদ দূর করতে, আর আন্টি আসেন অস্বচ্ছ কাজ দূর করতে। তো মনে রাখো, অস্বচ্ছ কাজ দূর করতে আন্টি আসেন, আর নানি এলো বুদবুদ দূর করতে নানি এলো। এখন দেখো আমরা যে কাজটা বানাইছি এই কাজটা কিন্তু সতে সাধারণ, সতে সোডা, সতে সফট। সোডা আছে, সেটা হচ্ছে সোডা সাধারণ, সফট মানে নরম, পড়লেই ভাঙ্গা যাবে। এই যে আমরা পানির বোতল খাই, কাচের বোতল, পড়লেই ধূপ করে ভাঙ্গা যাবে। তাহলে গ্লাস টিউব, বোতল, সাধারণ যে কাচের জিনিস, এগুলোই হলো সফট। কিন্তু তুমি চাচ্ছ বুরেট পিপেট বানাবা, ল্যাবরেটরিতে শক্ত কাচের যন্ত্রপাতি বানাবা, যাতে রিয়াকশন ঘটলেও ফাইটা না যায়, তাহলে তোমাকে কিন্তু হার্ড কিছু অ্যাড করতে হবে। এই হার্ড মানে পটাশ, তাহলে সোডিয়ামের পরিবর্তে তখন তোমাকে অ্যাড করতে হবে পটাশ। এই পটাশ কিন্তু হার্ড, তাহলে মনে রাখবা সোডিয়াম সফট, ওর উল্টাই হচ্ছে পটাশ, ওটা হার্ড। এখন ফ্লিন্টে, এই যে ফ্লিন্ট এই ল থেকে তুমি এটাকে লেড মনে রাখবা, ল থেকে কি মনে রাখবা বাবা, লেড। তাহলে এর ভিতর সোডিয়াম পটাশিয়াম থাকবে, সাথে লেড থাকবে। এই ফ্লিন্ট জিনিসটা কিন্তু হয় স্বচ্ছ, তাহলে একটা স্বচ্ছ জিনিস কোথায় দরকার, চশমায় দরকার, কারণ তুমি স্বচ্ছ নাহলে দেখবা না। আর চশমা মানে অপটিক্যাল যন্ত্রপাতি, একটা লাইট, ওর আলো যাতে চারদিকে ছড়ায় যায়, তাহলে লাইটের কাজটাকে স্বচ্ছ হইতে হবে, তাহলে যে বৈদ্যুতিক বাল্ব, তাহলে স্বচ্ছ জায়গায় হচ্ছে ফ্লিন্ট। কিন্তু ক্রুক্স থেকে তুমি মনে রাখবা, এই সিতে তুমি মনে রাখবা চশমা, আর আরতে মনে রাখবা রেডিয়েশন। অর্থাৎ শুধু যদি চশমা বলে, সাথে যদি রেডিয়েশন প্রতিরোধ করে, রশ্মি, ইউভি রশ্মি আর চশমা, শুধু চশমা বললে অবশ্যই ক্রুক্স দিবা। ফ্লিন্টের চেয়েও বেশি ইউজ হয় কিন্তু ক্রুক্স গ্লাস, ঠিক আছে। এবং এই ক্রুক্স সি আরতে যদিও ক্রোমিয়াম, তুমি মনে রাখো সি আরতে সেরিয়াম, সি আরতে এখানে থাকবে এক্সট্রা কি, সেরিয়াম। আর এইখানে তুমি একটা এভাবে মনে রাখো যে ধরো এমজিওকে তুমি বললা মাগো, হ্যাঁ মাগো, আর জিঙ্ক অক্সাইডকে বললা জানো, অর্থাৎ মাগো জানো। ক্যাফেতে, এই যে ক্যাফে, এটাকে ক্যাফে ভাবো, হ্যাঁ ক্যাফেতে শেড তৈরিতে আচ্ছা এই যে ওপাল কথাটা মনে রাখো। তাহলে তুমি দেখো, মাগো জানো ক্যাফেতে ওপাল শেড লাগে, এভাবে মনে রাখো, মাগো জানো ক্যাফেতে কি লাগে, ওপাল শেড লাগে। তার মানে বাতির শেড তৈরিতে দরকার হচ্ছে ওপাল গ্লাস, আর এই ওপালে কি আছে, মাগো জানো ক্যাফে, ঠিক আছে, এটুকু আছে। আচ্ছা জেনা, এই জেনা থেকে মনে রাখো জেনা জিঙ্ক। আর পাইরো মানে হচ্ছে তাপমাত্রা, কি তাপমাত্রা, যেহেতু এর নাম পাইরেক্স তাপমাত্রা, তাহলে এটা খুবই তাপসহ। আর এরই আরেকটা নাম হচ্ছে বোরো, এই বোরো থেকে মনে রাখো বোরো অর্থাৎ বোরন এবং বেরিয়াম, তাহলে জেনা জিঙ্ক, বোরন থেকে বড়ো বেরি, আর এর নাম যেহেতু পাইরেক্স, পাইরোমিটার, তাপমাত্রা পাইরো, খুবই তাপসহ। আর ফাইবার মানেই তো তন্তু, তাহলে বোরো সিলিকেট, এটা হচ্ছে ফাইবার, এই বোরোর সিলিকেট হচ্ছে ফাইবার। আর ফাইবার মানে তন্তু, এই যে ঝালর, বস্ত্র, ফ্যাব্রিক্স, এগুলো সবই তো কি, এই কাপড় চোপড়েরই তো ঝালর, পশমি বস্ত্র, সবই তো ফাইবার, তন্তু দিয়েই তৈরি। তো দেখো এগুলো কিন্তু অনেক ইজি। এই যে ল্যামিনেটেড সেফটি গ্লাস, ধরো মোটর গাড়ির জানালার কাছে ধূপ করে যদি একটা ঢিল লাগে, সাথে সাথেই কিন্তু সে চুরমার হয়ে পড়ে যায় না, ওই ফেটে গিয়ে ওখানে লেগে থাকে, কারণ ওই কাচের মাঝখানে একটা প্লাস্টিক দেওয়া আছে, ফলে কি ফেটে গেলেও প্লাস্টিকটা ওকে আটকায় রাখে। এই প্লাস্টিকটা কিসের তৈরি, বিউটাইরেল বা ইথিলিন ভিনাইল প্লাস্টিক, এইটুকু মনে রাখো। তাহলে ল্যামিনেটেড মানে ল্যামিনেশন করা, ঠিক আছে, কাচের মাঝখানে কি করা, ইথিলিন ভিনাইল প্লাস্টিক অ্যাড করা হয়। কিন্তু বুলেট প্রুফ গ্লাসে কী করা হয় জানো, অর্থাৎ এই যে ল্যামিনেটেড গ্লাস, মাঝখানে তো ইথিলিন ভিনাইল অ্যাড করা হয়েছে, কিন্তু এই যে বুলেট প্রুফ যে গ্লাস বানানো হলো, ড্রাইভার যেখানে থাকে তার ভেতরের দিকে এক্সট্রা একটা পলিকার্বনেট নামক থার্মোপ্লাস্টিক অ্যাড করা হয়। জাস্ট লাইক তুমি চিন্তা করো, ওই যে গ্লাভস পরে না উইকেট কিপাররা, সো গ্লাভসের বাইরের দিকে আছে ল্যামিনেটেড, ঠিক আছে, আর কিন্তু ভেতরে যে একটা নরম আছে যেটা কি বলকে ধরতে ইজি, ওই ভেতরেরটা হচ্ছে মনে করো পলিকার্বনেট।
তার মানে যদি একটা বুলেট লাগে ওই কাঁচটা ভেঙে যাবে, ওই মাঝখানের যে ল্যামিনেটেডের যে ইথিলিন ভিনাইল প্লাস্টিকগুলো সেগুলো কি করবে, ওই কাঁচকে আটকায় রাখবে এবং বুলেটের গতিটাকে কি রোধ করবে, রোধ করে এর প্রেশারটা সরাই দিবে। কিন্তু ফাইনালি ড্রাইভার যেখানে আছে ওই দিকে পলিকার্বনেট থাকায় এটা একটু ইলাস্টিক টাইপের, অর্থাৎ এরপরেও ওটাও যদি ভেদ করে গুলিয়ে আসে সে তার ইলাস্টিসিটির কারণে সে কি অনেক বেশি প্রসারিত হয়ে এই জিনিসটাকে একবারই ধরে ফেলবে, যাতে করে এটা আর কি আঘাত না করে যাত্রীকে। সো এই একটা জিনিস মনে রাখবা যে বুলেট প্রুফ কাঁচে পলিকার্বনেট থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাঁচে যদি তুমি নকশা করতে চাও তাহলে খোদাই করতে হবে, এই খোদাই করতে করতে তুমি হাঁফায় যাবা। কাঁচে খোদাই করা কিন্তু সহজ না, তাহলে কাঁচে নকশা করতে খোদাই করতে হাঁফায় যাবা এই সেফ, হাঁফায় যাবা এই সেফ, এইটুকু ভাইয়া তুমি মাথায় রাখতে পারো। তাহলে ফাইনালি শেষ হয়ে গেল। তাহলে কাঁচের বৈশিষ্ট্য কী? কাঁচ কিন্তু স্বচ্ছ এবং কাঁচ ভেঙে যায় জানি, কাঁচ কঠিন কিন্তু অনিয়তাকার মানে নন ক্রিস্টালাইন, এবং এটা উচ্চ সান্দ্রতা সম্পন্ন অত্যধিক শীতলীকৃত তরল। এবং কি দিয়ে তৈরি হয়? বালি, চুন এবং এই যে সোডা অ্যাশ, এছাড়া এই যে সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট, রাসায়নিক প্রতিরোধ প্রতিসরণ। এর কোনো নির্দিষ্ট সংকেত নাই, কারণ তুমি দেখলা এক এক কাঁচ বানাতে এক একটা অ্যাড করতে হচ্ছে, তাহলে নির্দিষ্ট কোনো সংকেত নাই। এবং এর তরলীকরণ তাপমাত্রা হচ্ছে 1300, তরলীকরণ 1300। এখন আমরা যদি কাজ সম্পর্কিত কিছু প্রশ্ন যেগুলো এবার টেস্ট পরীক্ষা আসছিল দেখি, কাজ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয় বলেছে বাবা। তাহলে কাচের গলনাঙ্ক হ্রাস করতে কি দরকার? কিউলেট। আচ্ছা, সাথে কিন্তু জেনে রাখো ফেলসপারও ইউজ হয়, তাহলে এটা রাইট। অ্যানেলিং করা হয় কেন? কারণ অ্যানেলিং করা হয় ওই যে কাচের ভেতরটা কি গরম ছিল, অ্যানেলিং করে আবার ধীরে ধীরে শীতল করা হয়, এবং এই শীতল করলে তাপ মানে কাজটা কি পরবর্তীতে যদি কোনো তাপ আসে এই তাপটা সহ্য করার ক্ষমতা লাভ করে, তাহলে এটা সত্য। ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতিতে, ল্যাবরেটরি শক্ত, তাহলে পটাশ, এটাও সত্য। কাচের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম কার্বনেট হবে, তাহলে সালফেট না। ঠিক আছে, সোডিয়াম সালফেটকে কিন্তু বলা হয় সল্ট কেক অ্যাশ, তাই না? তাই তো মনে হয়। ওকে, এবার আসো অ্যানিলিং কি? চিন্তা করো কতবার টেস্ট পরীক্ষা আসছিল। তাহলে অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ কোন শিল্পে? কাঁচ শিল্পে। কোন শিল্পে? কাঁচ শিল্পে। কোন অ্যাসিডটি কি কাঁচকে ক্ষয় করে? যে ক্ষয় করে মানে কি নকশায় যে হাঁপায় যাবা। কাঁচ উৎপাদনে কোনটি গৌণ কাঁচামাল? তাহলে প্রধান কাঁচামাল কি? সিলিকা প্রধান কাঁচামাল। হ্যাঁ, কানা এই যে কানা প্রধান কাঁচামাল, তাহলে ফেলসপার এটা হচ্ছে গৌণ উপাদান। চশমার কাজ, চশমা শুধু চশমা বলছে, তাহলে সিআর ক্রুক্স। আর যদি চশমার সাথে বৈদ্যুতিক বাল্ব এগুলো বলতো তাহলে ফ্লিন্ট হইতো। কাজ উৎপাদনে কিউলেট যোগ করা হয় কেন? গলন তাপমাত্রা কমানো যায়, রাইট। তাহলে উৎপাদন বাড়ে, অপচয় রোধ হয়, তিনটাই রাইট। সো থ্যাংক ইউ এভরিওয়ান, কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল।